আসসালামু আলাইকুম। আজ ১০ নভেম্বর ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক। মেট্রো রেলের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান সংবলিত ১ লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ২ ধাপ বাড়িয়ে ১১তম করতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কর্মরত সহকারী শিক্ষকদের বর্ধিত গ্রেডে বেতন দিতে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৮৩,৯১,৯১ টাকা। ২ দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে গতকাল রবিবার ১৪ জেলায় এবং আগের দিন গত শনিবার রাতে আরও ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বদলি ও রদবদলের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। দলগুলোর টানাপোড়েন, রাজনীতির মাঠে উত্তাপ। প্রেস ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানালেন, নতুন পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার। ১০,৫০ কোটি টাকা আত্মসাৎ, সাইফুল আলম সহ ৬৭ জনের নামে দুদকের মামলা। এমপিও ভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে গতকাল রবিবার সচিবালয়ের দিকে যাত্রা করেছিলেন নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকেরা। এ সময় পুলিশ জল কামান থেকে পানি মেরে এবং সাউন্ড গ্রেনেড ফাটিয়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছেন তাদের প্রতিনিধিরা। থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তবর্তী এলাকায় প্রায় ৯০ আরোহী সহ একটি নৌকা ডুবে গেছে, যেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক নিখোঁজ। তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীরাও রয়েছেন বলে জানা গেছে। ভোটের সব প্রস্তুতি নভেম্বরেই শেষ করবে কমিশন। চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল আদায় স্থগিত। পাকিস্তান নৌবাহিনীর প্রধান এডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অমর একুশে বইমেলা পহেলা ফেব্রুয়ারি থেকে আয়োজন এবং স্টল ভাড়া কমানোর দাবিতে সমাবেশ ও পদযাত্রার আয়োজন করেছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী, সংস্কৃতি কর্মীদের সমাবেশ আয়োজন করা হয়েছে। সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন সহ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কিশোর গ্যাং সদস্যের হাতের ৪টি আঙ্গুল কেটে নিয়েছে আরেক গ্রুপের সদস্যরা। বিএনপির প্রার্থিতা নিয়ে ৭ জেলায় বিক্ষোভ সংঘর্ষ, ছাত্রদলের কর্মীর মৃত্যু। কাটা গলা নিয়ে রিকশা চালিয়ে ৩ কিলোমিটার। চট্টগ্রামে ব্যানারে টানানো নিয়ে ২ পক্ষের গোলাগুলিতে এক যুবদল কর্মী নিহতের ঘটনায় বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করে ক্ষোভ ঝেড়েছিলেন সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এরপর সেই ওসিকে বদলি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট, সনদ এসব আমরা বুঝি না। কিছু উঁচুতলার শিক্ষিত লোক এগুলো আমাদের ঘাড়ের উপর চাপাচ্ছেন। খালেদা জিয়ার ৩ আসনের একটিতে প্রার্থী না দেওয়ার চিন্তা এনসিপির। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ, সমঝোতার আলোচনায় কোনো অগ্রগতি নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী পৃথক ৫ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিনোদনের খবরে রয়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। এই ছিল প্রধান প্রধান খবরের শিরোনাম। এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাটি হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার।
আজ হঠাৎ করে এ বৈঠক ডাকা হয় মূলত আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশে বসে আওয়ামী লীগের মধ্যম সারির একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে 13ই নভেম্বরের কর্মসূচি নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এমনকি আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় এসেছেন বলে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেন একটি বাহিনীর প্রতিনিধি। পরে প্রস্তাবটি গৃহীত হয়। বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের 2 নেতার নাম উল্লেখ করে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। এই 2 নেতা বিদেশে বসে আবারও অতীতের মতো কোনো কর্মকাণ্ড ঘটাতে পারেন বলে আভাস দেওয়া হয়। বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আপাতত সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে না সরিয়ে আরও কিছুদিন রাখার সিদ্ধান্ত হয়। এর আগে গত মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ মূলত আওয়ামী লীগের কর্মসূচিকে মাথায় রেখে। দলগুলোর টানাপোড়েন, রাজনীতির মাঠে উত্তাপ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার টানাপোড়েন এখন চরমে। জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন সংলাপে যেসব বিষয় নিয়ে ঐক্যমত্য এসেছিল তার বাস্তবায়ন নিয়ে এখন বিপরীত অবস্থানে চলে গেছে বড় 2 দল বিএনপি ও জামাতে ইসলামী। প্রতিদিনই চলছে কথার লড়াই। আলোচনার টেবিল ছেড়ে এখন মাঠের কর্মসূচিতে চলে গেছে দলগুলো। এতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করার দাবিতে রয়েছে জামায়াত। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করার দাবিও জানিয়েছে দলটি। এসব দাবির পক্ষে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি পালন করে আসছে তারা। এই ধারাবাহিকতায় আগামীকাল 11ই নভেম্বর মঙ্গলবার রাজধানীর পুরনো পল্টন মোড়ে গণসমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত। এই সমাবেশকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েতের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। জামায়াত সহ 8 দলের এমন কর্মসূচিকে নির্বাচন বিলম্বের চেষ্টা বলে মনে করছে বিএনপি। এই অবস্থায় দলটি রাজপথে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। 7 নভেম্বর রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় এমন ইঙ্গিত দেয় দলটির নেতারা। মাঠের কর্মসূচির পাশাপাশি কথার যুদ্ধেও জড়িয়ে পড়ছেন রাজনৈতিক নেতারা। গতকাল রবিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র হলেও একটি পক্ষ তা বিলম্বিত করতে মাঠে নেমেছে। গলাকাটা নিয়ে রিকশা চালিয়ে 3 কিলোমিটার। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রিকশা চালক ফজলুর রহমানের গলা কেটে দেওয়া হয়েছিল। ফজলুর রহমানের বয়স 35 বছর। তারপরও রিকশা চালিয়ে প্রায় 3 কিলোমিটার দূরে একটি বাজারে আসেন। এরপর হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান। গত শনিবার রাতে রাজশাহীর মোহনপুর উপজেলায় এই ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমানের বাড়ি তানোর উপজেলার অমৃতপুর গ্রামে। তার বাবার নাম ইব্রাহিম আলী। ফজলুর রহমানের ব্যাটারি চালিত রিকশাটি ছিনিয়ে নিতে ছুরি দিয়ে তার গলা কেটে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর আগে তিনি কিছু বলে যেতে পারেননি। বিএনপির প্রার্থিতা, 7 জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, ছাত্রদলের কর্মীর মৃত্যু। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের কারণে গতকালও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সম্ভাব্য প্রার্থিতা বঞ্চিত নেতাদের অনুসারীরা। ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির 2 পক্ষের সংঘর্ষের সময় তানজিন আহমেদ আবিদ নামের 30 বছর বয়সী এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া কুমিল্লার লাকসামে 2 পক্ষের মধ্যে সংঘর্ষে সম্ভাব্য প্রার্থিতা বঞ্চিত নেত্রী সামিরা আজিম দোলা সহ অন্তত 15 জন আহত হয়েছেন। ময়মনসিংহের 2 পক্ষের সংঘর্ষে আহত হন 8 জন। গাইবান্ধার সাঘাটায় আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করেছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে ঘণ্টাব্যাপী অবরোধে সড়কে তীব্র যানজট দেখা দেয়। বগুড়া 1 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কাজী রফিকুল ইসলামের আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে বিক্ষোভ করেছে। রংপুর, শেরপুর ও চাঁদপুরেও বিক্ষোভ করেছে সম্ভাব্য প্রার্থিতা বঞ্চিতদের অনুসারীরা।
বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। রাজশাহীতে তার জন্ম। 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরার মুকুট অর্জন করেন। হুমায়ুন আহমেদের আমার আছে জল তার প্রথম সিনেমা। বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত প্রায় 30টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মিম। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।